আসসালামু আলাইকুম। আমরা আজ প্রেপোজিশন সিরিজের সেমিওটিক্স এবং সেমান্টিক্স পড়ছিলাম। আমরা লাস্ট বাউট নিয়ে ডিসকাস করছিলাম এবং সেটা আমরা কন্টিনিউ করব। বাউটের 2 নম্বর ব্যবহার দেখব। বাউটের পর আমাদের জীবনের যে কোনো নেতিবাচক বিষয়ে বসাতে পারো। যেমন ধরো বাউটের পর বসতে পারে জেন্ডার ডিসক্রিমিনেশন, মানে একটা খারাপ জিনিস। বাউটের পর বসতে পারে কারাপশন, খারাপ জিনিস। বাউটের পর বসতে পারে মার্ডার, মানে হত্যা, খারাপ জিনিস। এভাবে বাউটের পর যে কোনো খারাপ জিনিস তুমি বসাতে পারো। তারপর বাউটের পর বসাতে পারো দ্রব্যমূল্য বৃদ্ধি, প্রাইস স্পাইরাল। যেমন বাউটের পর আনস্যাটিসফ্যাক্টরি সিচুয়েশন বসতে পারে এবং সেক্ষেত্রে বাউটের আগে সবসময় সাধারণত ডু বসে থাকে, অর্থাৎ ডু সামথিং অ্যাবাউট আমরা এভাবে ব্যবহার করতে পারি। প্রথমত ভার্বের পর বসতে পারে, ঠিক আছে? যেমন we can't do much about heredity, অর্থাৎ জন্মের ব্যাপারে বা জাতপাতের ব্যাপারে তেমন একটা কিছু করার নেই আমাদের। যেমন তোমার জন্ম যেই পরিবারে হয়েছে তুমি চাইলেও কিন্তু চেঞ্জ করতে পারবে না, সেটা এখানে বলা হচ্ছে। I should do something about those spots, dear, if I were you. কাউকে আদর করে বলছো, তোমার ছোট ভাই বোন হতে পারে বা তোমার কাছে কেউ হতে পারে। কি বললো? তোমার জায়গায় আমি থাকলে অবশ্যই আমি কিছু একটা করতাম। আচ্ছা, 3 নম্বরে আসো। If you say that there is a vague quality about someone or something, you mean that they have it. আচ্ছা, তাহলে ভেগ কোয়ালিটি বলতে কি বোঝানো হচ্ছে? অনেক সময় তুমি কি কাউকে পুরোপুরি ভালো বলতে চাও না, পুরোপুরি খারাপ বলতে চাও না, অথবা কোনো একটা ফিলিংস পুরোপুরি বোঝাতে চাও না। যেমন তুমি বললা আমি মোটামুটি স্যাটিসফাইড, আমি মোটামুটি ভালো আছি। সে সামান্য পাগলাটে। তো এই যে পুরোপুরি বলছো না, তুমি বলছো সামান্য পাগলাটে, মোটামুটি হাসি খুশি। তো যখন তুমি কারো কোয়ালিটি বর্ণনা করতে গিয়ে একটা ভেগনেস অর্থাৎ অস্পষ্টতা রেখে দাও, 100%টা বলো না, তখন আমরা বাউট ব্যবহার করি। আমরা এক্সাম্পল দেখি। He has a sort of originality about him, অর্থ কি? তার মধ্যে বেশ খানিকটা বা এক ধরনের ক্রিয়েটিভিটি আছে। অরিজিনালিটি মানে হচ্ছে ক্রিয়েটিভিটি, যে নতুন কিছু করতে পারে, অরিজিনাল কিছু করতে পারে। তো এখানে কিন্তু তার কোয়ালিটি সম্বন্ধে তুমি ভেগ ইনফরমেশন দিচ্ছ, পুরোপুরি বলছো না যে না সে খুব অরিজিনাল। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, তার ক্ষেত্রে আমরা যেমন বলতে পারি হি ওয়াজ আ অরিজিনাল পোয়েট। এখানে আমাদের কোনো ভেগনেস নাই, কিন্তু আমরা যে হি যার সম্বন্ধে বলছি তুমি বলতেছো যে না ঠিক আছে তার মধ্যে ভালোই ক্রিয়েটিভিটি আছে, বাট তুমি 100% বলছো না। এই যে একটা আনক্লিয়ারিটি আছে, সেই জন্য আমরা বাউট বলছি। There was something frightening about the experience, অর্থ কি? সামথিং ফ্রাইটনিং, এখানেও ভেগনেস দেখা যাচ্ছে।
তুমি বলতেছো যে আমরা যা দেখলাম বা আমাদের যাদের সাথে যা হলো কিছুটা ভয় আমরা পেয়েছি। সো তুমি বলতেছো না যে পুরোপুরি ভূত দেখছো, বাট কিছুটা হলেও গা শিউরে উঠেছে। তো সামথিংটা হচ্ছে ভেগনেস দিচ্ছে এখানে। তুমি যদি বলতে দ্যাট ওয়াজ ফ্রাইটনিং, তাহলে কিন্তু তুমি এভাবে বলতা যে ইট ওয়াজ ফ্রাইটনিং, এভাবে বলতা, ঠিক আছে? তুমি বলতে হয়তো ইট ওয়াজ ভেরি ফ্রাইটনিং, তখন আর বাউট বলা দরকার ছিল না। There's nothing particularly frail about him in the physical sense. মানে কি? ফ্রেল মানে হচ্ছে নাজুক বা দুর্বল, মানে ধরো ধাক্কা দিলেই পড়ে যাবে এমন একটা অবস্থা। এই লাইনের অর্থ হচ্ছে শারীরিক বিবেচনায়, অর্থাৎ তার শরীরের গঠন যদি বিবেচনা করি আমরা, তাহলে ঠিক করে বলতে পারবা না যে সে খুব একটা দুর্বল, মানে মোটামুটি সে হৃষ্টপুষ্ট, বাট পুরোপুরি হৃষ্টপুষ্ট না। তো এই সেন্টেন্সটা দেখো কত সুন্দর ন্যাচারাল ইংলিশে আমাদের ইংলিশ স্পিকাররা বলছে, দ্যার ইজ নাথিং পার্টিকুলারলি ফ্রেল অ্যাবাউট হিম। তাকে খুব একটা দুর্বল বলা যাবে না তার শারীরিক গঠন বিবেচনায়। এবার ফোন নাম্বার ব্যবহার চলে আসি আমরা। If there are things about something that surround it or exist on every side of it. এবার বাউট একটা নতুন মিনিং পাচ্ছি, এটা নোট করে নিই আমরা। এক্ষেত্রে বলা হচ্ছে একটা মিনিং হচ্ছে বাউট মানে হচ্ছে ঘিরে রাখা, চারপাশে থাকা। আরেকটা মিনিং হচ্ছে সর্বত্র থাকা, ছড়িয়ে থাকা, বিস্তৃত থাকা। মোটামুটি 4-5টা বাংলা বলে ফেললাম, সবগুলো মিনিং বাউট দেয়। আমরা চেক করি, নাউনের পর বসতে পারে। The little wrinkles about her eyes were more noticeable now. অর্থ কি? তার চোখের চারপাশে ছোট্ট ছোট্ট ভাঁজ এখন আরও চোখে পড়ার মতো। তাহলে দেখো কি সুন্দর ইংলিশ। wrinkles about her eyes মানে চোখের চারপাশে। তাহলে বাউট শব্দ একটা অর্থ চারপাশে। আমি একটু বলে নিতে চাই, পিচ্চিকালে তোমাদের একটা আইডিয়া ছিল, স্পেশালি স্কুল ভর্তির সময় আম্মুরা বা স্কুলের, আমি সম্মান রেখে বলছি, স্কুলের টিচাররা একটা খাতা ধরে মুখস্থ করাতেন। বাউট মানে এটা, টু মানে প্রতি, ফর মানের জন্য। ইনফ্যাক্ট আমিও মেমোরাইজ করেছি। সো ইট ওয়াজ আ ভেরি মাচ রং প্রসেস, এবং ওই জন্য অ্যাকচুয়ালি আমরা প্রেপোজিশন তেমন পারি না। আমি বলবো জিরোথ নলেজ বলবো, নট জিরোথ নলেজ। সো মানে হচ্ছে শূন্যতম জ্ঞান একদম আমাদের। তো আমাদের ফার্স্ট যেটা করতে হবে, পিচ্চিকালে এই প্রেপোজিশন যা মুখস্থ করছো এগুলো সব মাথা থেকে ফেলে দাও। ওইটা শুধু ভর্তি পরীক্ষায় কাজে লেগেছে। সিন্স আমাদের প্রাইমারি এডুকেশন সিস্টেমে কোয়ালিফাইড টিচার্স অনেক বেশি ল্যাক, ইভেন কলেজেও আছে, স্কুলেও আছে, মানে হাই স্কুলে আছে। তো ওগুলো ভুলে গিয়ে আমরা নতুন করে যদি শিখতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের প্রেপোজিশন ভীতিটা চলে যাবে। ঠিক আছে? তো আমরা দেখি যে বাউটে আমরা বেশ কয়েকটা নতুন মিনিং শিখলাম। তারপর youngsters are receiving maximum exposure to new ideas of the world about them. কি বললো? এর বাংলা অর্থ আমি প্রথমে বলি। তরুণ প্রজন্ম বহির্বিশ্বের বা তার চারপাশের জগৎ সম্পর্কে অনেক নতুন নতুন আইডিয়া ফেস করছে বা নতুন নতুন আইডিয়ার মুখোমুখি হচ্ছে, নতুন জ্ঞান, নতুন ধারণার মুখোমুখি হচ্ছে। যেমন তোমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, তাই না, ইউটিউব, তো তোমরা অনলাইনে ক্লাস করছো। তো যেখানে কিনা এখনও কিন্তু বাসায় অনেক আব্বু আম্মু আছেন যে মোবাইলের সব ফাংশনও জানেন না, আর তোমার কত আপডেটেড না। তো সেই কথাই বলা হচ্ছে যে তরুণ প্রজন্ম চারপাশের দুনিয়ার সম্পর্কে এখন অনেক নতুন নতুন জ্ঞান লাভ করছে। তো এখানে অ্যাবাউট দেম কী অর্থে ব্যবহার হচ্ছে? বাউট মানে কিন্তু বিষয় বোঝাচ্ছে না। বাউট দেম মানে হচ্ছে
চারপাশের জগৎ, চারপাশের বিশ্ব, বা সারা বিশ্বও বলতে পারো। এই জন্য এখানে লিখছে যে অন এভরি সাইড অফ ইট, সর্বত্র বোঝাচ্ছে এই বাক্যে। ইন অ্যান অ্যাডজাংক্ট, যেমন হি পুট হিজ আর্মস অ্যাবাউট হার and clung to her. সো আমরা একটা রোম্যান্টিক সিনে চলে আসছি। সে তুমি কল্পনা একটা মুভিতে, হি পুট হিজ আর্মস অ্যাবাউট হার, সে তাকে জড়িয়ে ধরলো। সো অ্যাবাউট হার মানে হচ্ছে জড়ানো, and clung to her, এবং তাকে তার আলিঙ্গনে জড়িয়ে রাখলো, তাকে আটকে রাখলো একদম। সো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাবাউট হার বলতে বোঝাচ্ছে জড়িয়ে রাখা। সো অ্যাবাউট শব্দ একটা অর্থ জড়িয়ে রাখা। সো আমরা যদি একটু নন রোম্যান্টিক সিচুয়েশন দিয়ে আমরা নতুন কোনো বাক্য বানাতে পারবো। একটা তো বুঝলাম যে ঠিক আছে, তুমি তোমার ফ্রেন্ডকে হাক করলা, ইউ পুট ইউর আর্মস অ্যাবাউট হার অর অ্যাবাউট হিম, ছেলে মেয়ে যেই হোক। আচ্ছা, নন রোম্যান্টিক একটা মানে নিউট্রাল একটা সিচুয়েশন আমরা বলে দেখি। There is rubbish about my house, মানে বাড়ির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা আবর্জনা। তো সেক্ষেত্রে about my house হতে পারে। about the yard মানে উঠানের চারপাশে বা বাড়ির সামনে চারপাশে। about the garden এমনও বলতে পারি। Shells exploded all about them, all about একটা ফ্রেজ, অর্থ তাদের চারপাশে সব জায়গায় বোমা বিস্ফোরণ হচ্ছে। ধরো 1971 সালে কথা বলা হচ্ছে যে ঢাকা শহরে সর্বত্র 25শে মার্চ বোমা বিস্ফোরণ হচ্ছে, তখন অল অ্যাবাউট দেম ব্যবহার করতে পারো। অল অ্যাবাউট দ্য হাউসেস, অল অ্যাবাউট ঢাকা সিটি। আচ্ছা, এরপর আমরা 5 নম্বর ব্যবহারে আসছি। If you move about a place, go to several different parts of it. Move about a place, এই ক্ষেত্রে about এর অর্থটা হচ্ছে উদ্দেশ্য ছাড়া বিভিন্ন জায়গায়। নোট করেছো? আচ্ছা, দেখো, I wondered about the flat, letting the time pass. আমি টাইম পাস করার জন্য ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টের চারপাশে ঘুরে ঘুরে দেখলাম। It wouldn't be safe to have the children running about the grounds. অর্থ, এই মাঠ বা চত্বরের আশেপাশে বাচ্চারা এদিক সেদিক দৌড়াবে, এটা কিন্তু একদমই নিরাপদ না। Also used as an adverb, এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। কেমন হচ্ছে? আগের সেন্টেন্সটা আমি আরেকটু বলি। রানিং অ্যাবাউট, এদিক সেদিক দৌড়ানো, যেখানে সেখানে দৌড়ানো, খোলা জায়গায় দৌড়ানো, নির্দিষ্ট গন্তব্য ছাড়া দৌড়ানো। এই মিনিংগুলো কিন্তু রানিং অ্যাবাউট দিয়ে বোঝায়। ওয়াকিং অ্যাবাউট মনে করো। তো এগুলো আমরা দেখি বাট মিনিং বুঝি না। এই জন্য তোমরা যখন প্যারাগ্রাফ লেখো, কম্পোজিশন লেখো, ডায়ালগ লেখো, তোমাদের ইংলিশগুলো অনেক আর্টিফিশিয়াল হয়ে যায়, কোনো ন্যাচারাল ফ্লেভার নেই। অ্যাকচুয়ালি এটা তোমাদের দোষ না। আমরা যদি নবদূত, যেটা তোমাদেরকে বর্তমানে জাতীয় বই হিসেবে পড়ানো হয়, এই বইগুলোর ইংলিশ সে যে কোয়ালিটি খুবই থার্ড ক্লাস বলবো, একদমই মান নেই। আচ্ছা, তারপর দেখি আমরা এখানে কি বলা হচ্ছে। আমি বলছি ওয়াকিং অ্যাবাউট দিয়ে। তুমি কাউকে বলতে পারো তোমার ফ্রেন্ডকে, আই এম জাস্ট ওয়াকিং অ্যাবাউট। খেয়াল করো, আই এম জাস্ট ওয়াকিং অ্যাবাউট, এই বাক্যে অ্যাবাউটের পর কোনো নাউন নেই। এখন প্রিপোজিশন অবশ্যই নাউনের আগে বা প্রোনাউনের আগে বসে। তো যেহেতু আই এম জাস্ট ওয়াকিং অ্যাবাউট, এই বাক্যে অ্যাবাউটের পর কোনো নাউন বা প্রোনাউন নেই, অথবা ভার্বের আইএনজি নেই। এই কারণে এই বাক্যে অ্যাবাউট হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, অর্থ কি বাংলা? আই এম জাস্ট ওয়াকিং অ্যাবাউট মানে আমি জাস্ট এই ঘুরে ফিরে দেখছি। হাঁটা বোঝায় না, কিন্তু ঘুরে ফিরে দেখা আর কি। হ্যাঁ, ওয়াক অ্যাবাউট। I wandered about,
আমি ঘুরে ফিরে দেখছিলাম, admiring these detailed preparations. এত সুন্দর করে সব সাজিয়েছে, সেগুলো দেখে মন ভরে যাচ্ছিল, আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম। ধর একটা বিয়ের অনুষ্ঠান মনে করো। এবার আমরা নতুন প্রেপোজিশন আসবো। এর উচ্চারণটা ঠিক করে নাও, বাভ, বাভ, বাভ। ঠিক আছে? কেউ যেন নেক্সট টাইম অ্যাবাভ, অ্যাবাভ এই সমস্ত কথাবার্তা না বলো। I hope. If one thing is above another, it is higher than the other thing or over the top of it. কি বললো? above শব্দের প্রথম ব্যবহার হচ্ছে যদি একটা জিনিসের আবাভে আরেকটা জিনিস থাকে, তাহলে আমরা বুঝবো এই দুইটা জিনিসের মধ্যে উচ্চতার ব্যবধান আছে। ফার্স্ট থিং টু বি নোটেড, উচ্চতার ব্যবধান আছে। অথবা একটার মাথার উপরে আরেকটা আছে, বাট স্পর্শ করে নেই। ঠিক আছে? যেমন in an adjunct or after B. Above the town, the fire was still blazing. এটার মিনিংটা বোঝা আমাদের নন নেটিভ স্পিকারদের জন্য বেশ কঠিন, কারণ যে ডেফিনেশন দেওয়া হয়েছে সেখানে কিন্তু বলা আছে যে একটার উপরে আরেকটা থাকবে কিন্তু টাচ করবে না। সো শহরে আগুন লেগে গেছে, আগুন তো অবশ্যই শহরের বিল্ডিং, কলকারখানা এগুলোর সাথে লেগে আছে, তাই না? তাহলে এটা বলা হচ্ছে কেন? এই সেন্টেন্সের স্পিকার তিনি শহর থেকে দূরে আসতেন। ধর আল্লাহ না করুক ঢাকায় আগুন লাগলো, ঢাকার পার্শ্ববর্তী ড্যামরা, ফতুল্লা, পাগলা বা নারায়ণগঞ্জ থেকে কেউ দেখতেছে। পুরান ঢাকায় আগুন লাগলো, তুমি মতিঝিল থেকে দেখলা। হ্যাঁ, ধানমন্ডিতে আগুন লাগলো, তুমি এলিফ্যান্ট রোড থেকে দেখলা। তো তখন তোমার কাছে আগুনটা মনে হবে যে ঠিক টাচ করে নেই, তুমি যখন ছাদ থেকে দেখতেছো আগুনটা একটু উপরে আছে। এই এক্স্যাক্ট ফিলিংটা এই বাক্য দিয়ে প্রকাশ করছে। দ্যাটস ওয়াই ইংলিশ ল্যাঙ্গুয়েজ বোঝার জন্য সিচুয়েশন এবং আন্ডারস্ট্যান্ডিংটা খুব দরকার। এই জন্যেই আমি এখানে প্রিপোজিশন পড়াচ্ছি না তোমাদের, রাদার আমরা পড়ছি সিম্যান্টিক্স এবং সেমিওটিক্স, অর্থাৎ সিচুয়েশন এবং অর্থ কীভাবে পরিবর্তন হয় প্রিপোজিশনে, এবং সেখান থেকে নেটিভ স্পিকাররা কীভাবে মিনিং বের করেন। আমরা হলে আমরা কী বলতাম? ইন দ্য টাউন বলতাম না? আমাদের যে কোনো টিচারকে যদি দাও তুমি শূন্যস্থানটা পূরণ করতে, তাই উনি দিবেন কি ইন দ্য টাউন, উনি বলবেন শহর, ইন ঢাকা, ইন কুমিল্লা, ইন রাজশাহী। সো আমি কি বসাবো? ইন দ্য টাউন? না, ওইটা রং ইংলিশ হয়ে যাবে। ইন দ্য টাউন যদি হয় তাহলে রাইট হতে পারে এক শর্তে, যে যেই লোক আছে সেও ওই আগুনের মধ্যেই আছে, ওই শহরের ভিতরেই আছে। কিন্তু ব্লেজিং ওয়ার্ডটা এটা সাপোর্ট করে না। ব্লেজিং মানে কিন্তু ধাউ ধাউ করে উপরের দিকে ওঠা। সো যদি কেউ ধাউ ধাউ করে আগুনটা উপরের দিকে উঠতেছে এটা যদি দেখতে চায়, তাকে অবশ্যই যেখানে আগুন লাগছে সেখান থেকে একটু বাইরে গিয়ে উপর থেকে দেখতে হবে। সো যেহেতু ব্লেজিং ওয়ার্ডটা এই বাক্যে ব্যবহার করা আছে, তাই টাউনের আগে ইন দেওয়াটা ভুল হবে, টাউনের আগে অ্যাবাভ দিতে হবে। বেশ ডিফিকাল্ট সিম্যান্টিক্স, বাট ইংলিশ পিপলরা তো চিন্তা করে বলতে হয় না, ওদের নিজেদেরই ভাষা, বুঝোই। অ্যাবাভ দ্য টাউন দ্য ফায়ার ওয়াজ স্টিল ব্লেজিং, অর্থাৎ শহরের উপরে এখনও আগুন ধাউ ধাউ করে জ্বলছিল। বাট ন্যাচারাল আরও এরকমই ভালো হয়, শহর এখনও ধাউ ধাউ করে আগুনে জ্বলছিল। ঠিক আছে, আমরা বাইরে থেকে দেখছি। I felt sure now that the noise was above me. তো ভয়ে, ভূত, জিন এই টাইপের কিছু, প্রেতাত্মা, কি বলা হচ্ছে? আমি নিশ্চিত হলাম, বা আমার কাছে নিশ্চিতভাবেই মনে হচ্ছে যে না, আওয়াজটা আমার ঠিক উপর থেকে আসতেছে, কেউ একজন আওয়াজ করছে, কে আমি দেখছি না। সো এখানে অ্যাবাভ মি কেন বলা হচ্ছে? আমি দেখছি না, আমার থেকে বেশ উপরে। সো এটা
ইনভিজিবল লেয়ারের উপরে হলেও অ্যাবাভ হয়। হ্যাঁ, এই জন্য তোমরা ছোটোবেলায় পড়তা কি টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ স্টার, এরপর কি জানো আপ অ্যাবাভ দ্য ওয়ার্ল্ড সো হাই, ওখানে অ্যাবাভ ইউজ করতে কেন, একটা ইনভিজিবল হাইটে তারাগুলো আছে না, অনেক হাইট। সো এরকম যদি বেশি হাইট হয় তখন কিন্তু অ্যাবাভ ব্যবহার করি। আফটার নাউন, সারা ওয়াজ পুট ইন দ্য রুম অ্যাবাভ মি, মানে সারাকে শুতে দেওয়া হলো। এটা অনেকেই ধরতে পারো নাই। পুট মানে রাখা না, পুট মানে শুতে দেওয়া। তোমরা দেখছো না ডাবল বেড থাকে, যে অনেক ম্যাসেও থাকে এটা। ডাবল বেডে নিচের বেডে তুমি আছো আর উপরে বেডে সারা শুয়ে আছে, কিন্তু বিছানা দুইটা কিন্তু তোমার একটার উপরে আর একটা টাচ করে না। তো সারাকে আমার ঠিক উপরে শুতে দেওয়া হলো। হি ইজ অ্যাবাভ দ্য টাউন, মানে এটাও তুমি পাহাড় থেকে দেখছো, অথবা তুমি শহরের দূর প্রান্ত থেকে দেখছো, তখন তোমার কাছে মনে হবে পাহাড়গুলো শহরকে টাচ করে নেই, শহরের উপরে মাথা উঁচিয়ে আছে। এই জন্য আমরা বলছি দ্য হিলস অ্যাবাভ দ্য টাউন। তো তো আমরা দেখছি যখনই টাচ না করার ফিলিং থাকবে, অথবা আমি চাইলেও সেখানে যেতে পারবো না, অনেক উঁচু, এই অনেক উঁচু চাইলেও যাওয়া যায় না, গেলেও খুব ডিফিকাল্ট, এই ধরনের ফিলিংস আমরা বোঝাতে অ্যাবাভ ব্যবহার করব। একইভাবে আমি এখন এটা পাইনি, আমরা পাবো হয়তো। তো তোমরা জানো একজন মন্ত্রীর চেয়ে প্রধানমন্ত্রীর পদমর্যাদা অনেক উপরে না, তো সেই জন্য আমরা কী বলবো, দ্য প্রাইম মিনিস্টার ইজ অ্যাবাভ আ মিনিস্টার ইন আ কান্ট্রি। এখানে অ্যাবাভ বলতে বোঝায় পদমর্যাদার দিক থেকে উপরে। এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হতে পারে, যেমন দ্য মিউজিক সিম টু বি কামিং ফ্রম দ্য ফ্লো অ্যাবাভ। অর্থ কি, গান শুনে মনে হচ্ছে আমাদের উপরের তালা থেকে আসছে। সো উপরের তালা কি তোমাদের বডির সাথে লেগে থাকে নাকি উপরের তালাটা কিন্তু উপরের তালা, ধরো তোমরা দোতলার তিনতলায় আছো, ঠিক আছে, এটাই ধরো তুমি যদি দোতলায় থাকো আর তিনতলায় কেউ থাকে, তাহলে এর মাঝে একটা ফাঁকা জায়গা আছে। এই কারণে আমরা ফ্রম দ্য ফ্লো অ্যাবাভ বলছি। আর যেহেতু অ্যাবাভের পর এখানে কোনো নাউন নেই, তাই এটি একটি অ্যাডভার্ব। তারপর আসি, if something is above a particular amount or level, it is greater or higher than that amount or level. অর্থাৎ কোনো পরিমাণ বা পর্যায় বা লেভেল এর আগেও কিন্তু অ্যাবাভ বসাতে পারো। স্পেশালি কোনো সংখ্যার আগে অ্যাবাভ বসানো যায়। কখন বসাবো জানো, যখন অনেক বেশি। যেমন তুমি 1000 টাকা একটা জামা কিনবা, আর দোকানি তোমার কাছে জামার দাম চাইলো 15,000 টাকা, তখন তুমি বলবা ইটস জাস্ট অ্যাবাভ মাই পকেট। যে তোমার রেঞ্জ বা পকেটের, ইংলিশে পকেট বলে পকেটের উপরে, বাংলায় তুমি কি বলবা, তোমার বাজেটের উপরে। হ্যাঁ, ইংলিশে বাজেটের উপরে, তার মানে অ্যাবাভ মাই বাজেট বলে, বাট অ্যাবাভ মাই পকেটটা খুব ন্যাচারাল ইংলিশ। বি ভার্বের পর হতে পারে বা ভার্বের পর। দ্য টেম্পারেচার হ্যাজ রিজেন্ট মাচ অ্যাবাভ 0 for the past week. দেখো অ্যাবাভের পর সংখ্যা বসছে, এটা মনে রাখাটা ভালো উপায়। অ্যাবাভ 0 কেন বললো, মাচ অ্যাবাভ 0? আচ্ছা, মাচ অ্যাবাভ 0 মানে হচ্ছে 0-র উপরে ঠিকই উঠছে, ধর 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, তো 2-3 ডিগ্রি উঠলে কিন্তু 0-র মতোই মনে হয়, মানে প্রচণ্ড ঠান্ডা। এটা টেম্পারেচার বেড়ে একদম 10 ডিগ্রি হয়নি। তো সেই জন্য আমরা বলছি কি, যে হ্যাজ নট রিজন মাচ অ্যাবাভ 0 ফর দ্য পাস্ট উইক। গত এক সপ্তাহের জন্য বা গত এক সপ্তাহ ধরে, অ্যাকচুয়ালি সরি, ফর মানে হচ্ছে ধরে, গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা 0 ডিগ্রি খুব একটা উপরে ওঠেনি। Otto's voice was low, just above a whisper. অটো একটা মানুষের নাম। অটো যে কথা বলছিল তার ভয়েস এতটা লো ছিল যে সামান্য ফিসফিসানির চেয়ে একটু জোরে কথা বলছিল।
অ্যাবাভ অফ উইসপার, কোনো তার মানে কোনো যে কোনো সাউন্ডের আগে বা যে কোনো লেভেল, এটার লেভেল বোঝাচ্ছে। উইসপার হচ্ছে কথা বলার একটা লেভেল, যেখানে মানুষ খুব আস্তে আস্তে কথা বলে। উইসপার হচ্ছে একটু বেশি, ঠিক আছে, কিন্তু খুব জোরে না। তাহলে আমি আজ এই পর্যন্ত রাখছি। বিষয়গুলো খুব ইজি না, তোমরা একটা কাজ করবা, আমাদের নেক্সট ক্লাসে পড়ার সুবিধার্থে আমি এটার নিচের অংশটা তোমাদের সামনে তুলে ধরলাম, এইটুকু একবার পড়ে রাখো, সো দ্যাট তোমরা নেক্সট ক্লাসে বেটার বুঝতে পারো। এবং মজার ব্যাপার দেখো, অ্যাকর্ডিংটা আমরা জানতাম, অ্যাকর্ডিংটা মানে কি অনুসারে, অর্থাৎ অ্যাকর্ডিংটার এখানে দেখো 4টা মিনিং আছে, 5টা মিনিং আছে ইনফ্যাক্ট। আবার এটা একটা ছোটো বই, যদি এই বইটা পুরোটাই প্রেপোজিশনের উপর বই, এবং এটা বার্মিংহাম ইউনিভার্সিটি ইংল্যান্ডে, সেখান থেকে যে গ্রামারিয়ান তারা পাবলিশ করেন। বাট প্রেপোজিশনের উপর আরও বড় বই আছে, বড় বড় বই আছে, যেগুলো আমরা পড়ে এসেছি আমাদের স্টুডেন্ট লাইফে। তো সেখানে আরও বেটার ইনফরমেশন দেওয়া আছে, বাট স্টিল তোমাদের জন্য এটা মোর দেন ইনাফ। তো সেজন্য এটা পড়লে মোটামুটি তোমাদের হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ অ্যাকর্ডিংটা এখানে 4টা মিনিং আছে। সো আমরা যেভাবে মিনিংগুলোকে খুব সীমাবদ্ধ বা লিমিটেড করে রাখছিলাম, ব্যাপারগুলো ওরকম না। ওকে, তো তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর বাসায় পড়তে থাকো অল্প অল্প করে। আসসালামু আলাইকুম।